নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগত। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। তো হাল্লা বল শুরু করব খুব তাৎপর্য রাখে, কারণ শপথ তো হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর। খুব তাৎপর্যপূর্ণ বেশ কিছু ছবি তো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আজকে লাগাতার বেশ কিছু ছবির মধ্যে অত্যন্ত গুরুত্ব রাখবে প্রাসঙ্গিক জায়গায় আলোচনায় ওয়েমার শিট, যে নাম আমাদের বিরোধী যখন বিজেপি, তখন লাগাতার এই প্রশ্নটা উঠেছিল যে এতবার আদালত বলবার পরেও কেন ওয়েমার শিট প্রকাশ পাচ্ছে না। এই প্রশ্ন উঠেছিল। যারা চাকরি প্রার্থীরা ছিলেন তারা বারবার আন্দোলন করেছেন, সবকিছু করেছেন, তারপরেও ওয়েমার শিট প্রকাশ পেল না। অথচ 6 ঘন্টা কার্যত শপথ গ্রহণের 6 ঘন্টার মধ্যে ওয়েমার শিট প্রকাশ হয়ে গেল। বিজেপির তরফে যা যা পরিকল্পনা অর্থাৎ তারা বাস্তবায়ন করবেন বলেছেন, তো সেই লক্ষ্যে এগোবার কাজ অলরেডি শুরু হয়ে গেল। তার একখানা বড় নমুনা আমরা আজকে প্রকাশ পেতে দেখলাম। আমরা অবশ্যই আলোচনায় আসবো সেই প্রসঙ্গে। তবে এর মধ্যে একখানা গুরুত্বপূর্ণ পরিস্থিতি, তা হচ্ছে তৃণমূলের অন্দরের কোন্দল। যে কোন্দল এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছিয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই বলে যাচ্ছেন ভরাডুবির পেছনে কি কারণ, কেন কারণ। কেউ কেউ তো আবার এমন এমন মানে গন্ডগোলের জায়গায় পড়ে গিয়েছেন। আজকে আমরা দেখছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বেনজির আক্রমণ চলছে। বেনজির সংঘাত কে করছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন কাউন্সিলরকে কুত্তা বলে অপমান করে দিচ্ছেন। ভাবা যায় তৃণমূলের অন্দরে কি চলছে। আজকে আসবো আলোচনায় আমরা। এই হচ্ছে তৃণমূলের অবস্থা, থরহরি কম্পের মতন পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে আবার মানে ইন্ডিজোতের পিন্ডি চটকাবার জন্য যথেষ্ট। কারণ এই কারণেই বলছি, অধীর বাবু যা বলছেন, মানে পাটা শুধু বাকি রেখেছেন। বলছেন হাত ধরতে হবে সেই রাহুল গান্ধীরই, বাঁচতে পারবেন না, না হলে মিউজিয়াম হয়ে গিয়েছে এই মুহূর্তে। মানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখন লোকে নাকি দেখতে যাচ্ছেন, মিউজিয়ামে কার্যত পরিণত হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে এরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। লাগাতার এ ধরনের বার্তা আসছে, আমরা শোনাবো আজকেও অবশ্যই আজকের এই অনুষ্ঠান থেকে। আবার বিজেপি আসলে নাকি মাছ খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে। আজকে দেখাবো আপনাদেরকে একদম চেটে পুটে মাছ ভাত খাওয়া, তার সঙ্গে মাছ যে একটা বড় পরিসর বাংলায় বাঙালিদের কাছে, সেটা কিভাবে নষ্ট করা হয়েছে এই ব্যবসাটাকে, সেটা সম্বন্ধে পথ বাতলে দিচ্ছেন। তো এই হচ্ছে আজকে প্রেক্ষাপট, যেগুলো অবশ্যই আসবো। তার মধ্যে তো অবশ্যই শান্তিকুঞ্জ ভার্সেস শান্তিনিকেতন। হ্যাঁ, ছবি দেখাবো আজকে। এক সময়ের মুখ্যমন্ত্রী বা তার একেবারে প্রিয় স্নেহধন্য বলে এই মুহূর্তে কটাক্ষ উড়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে বলছেন যে যার জন্য দলে নাকি ভরাডুবি। আমি বলছি এটা তৃণমূলের লোকজন বলছেন। তো তার বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বাড়ির সামনের কি ছবি, চলাচল করতে পারতেন না স্থানীয় মানুষজন, তাদের মুখ থেকে আমরা শুনেছি সেখানে শান্তিনিকেতন আর শান্তিকুঞ্জ মানুষজন কি বলছেন যখন চলাচল করছেন। আজকে সেই ছবিটাও দেখাবো। তো শুরু করবো অবশ্যই আজকের প্রথম খবর। যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে ওয়েমার শিট যা প্রকাশ্যে এসছে। 2016 প্যানেলের যে ওয়েমার শিট, সেই ওয়েমার শিট শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের 6 ঘন্টার মধ্যে প্রকাশিত। আদালতের নির্দেশ সত্ত্বেও তৃণমূল সরকার যে ওয়েমার শিট প্রকাশ করেনি, এখন কি কারণ বোঝা যাচ্ছে কেন করেনি? এই প্রশ্নের কি উত্তর তাহলে পরে পাওয়া যাচ্ছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, তারা যে দোষী, মানে এই ঘটনা যে ঘটেছে তার বাস্তবিক একটা ব্যাখ্যা কি আমরা পেয়ে গেলাম? যে হ্যাঁ, দুর্নীতি কোন জায়গায়, চাকরি চুরি হয়েছে, সেই প্রশ্নের কি অবসান ঘটলো ওয়েমার শিট সামনে নিয়ে এসে? আজ ডেফিনেটলি প্রথম প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। তবে একটা বক্তব্য অবশ্যই শোনাই, কারণ এই ফল প্রকাশের পর একটা গুরুত্বপূর্ণ বার্তা আমরা পাচ্ছি। তো কি বার্তা শুনুন। তো কর্মসূচি রেখেছি আগামী 13ই মে 2026 বুধবার করুণাময়ীর মোড়। আমরা 12টার সময় শান্তিপূর্ণভাবে কোনো জনজীবন, কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকে, বৃদ্ধ পথচারীর পথ না আটকে, অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আইন শৃঙ্খলা মেনে আমরা স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে গঠনমূলক আলোচনা এবং কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে নির্দিষ্ট কর্মসূচি নিয়ে আমরা 13 তারিখে যাব। চাকরি প্রার্থী সুমন বিশ্বাস তার প্রতিক্রিয়া আপনাদের সামনে শোনালাম।
তারা কি করবেন, আগামী সময় কি তাদের পরিকল্পনা, সেটা তারা বললেন। আজকে দাঁড়িয়ে অবশ্যই এই আলোচনায় প্রাসঙ্গিক জায়গা থাকবে ডেফিনেটলি, কারণ যারা রয়েছেন বক্তারা তারা প্রত্যেকেই বক্তব্য রাখবেন। তবে ডেফিনেটলি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যে সত্য সেটা কি প্রমাণ করছে? আপনাদের মনেও এই প্রশ্নটার কি উত্তর আজকে আপনারা পেয়ে গেলেন? ডেফিনেটলি আপনারা এই অনুষ্ঠান যেহেতু দেখছেন ইউটিউব, ফেসবুকে, সেখানে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস করতে পারেন। তো যারা আজকের আমাদের প্যানেলিস্ট পরিচয় করে দিই, আমাদের সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র, চার্লসদাকে স্বাগত। রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, ভাস্করদাকে স্বাগত। রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ, কাজীদাকে স্বাগত। আর দূরাভাষ থেকে এই মুহূর্তে ঝন্টু বড়াই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদা, স্বাগত আপনাকে। ঝন্টুদা, অনেকদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ, এবং একই সঙ্গে আবার আপনার কাছ থেকে শুরু করার জায়গা হয়তো রয়েছে, কারণ ওয়েমার্কশিট নিয়ে দীর্ঘ তর্ক বিতর্ক আমরা করেছি। আজকে কোর্টের রায়ের পরেও যখন ওয়েমার্কশিট প্রকাশিত করতে পারা যায় না, আজকে একটা সরকার নতুন দায়িত্ব পেয়ে তার শপথ গ্রহণের 6 ঘন্টার মধ্যে ওয়েমার্কশিট প্রকাশ করে দিচ্ছে। দুর্নীতি যে ছিল, এর পর্দাটা কি ফাঁস হয়ে গেল পুরোটা? না, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা তোমার চ্যানেলে সহ একাধিক চ্যানেলে, আমি নিজে, কাজী স্যার আছেন, একদম। মাননীয় কাজী স্যার, আমরা হয়তো 1000-এর উপরে এপিসোড করেছি সর্বস্তরে তৃণমূলের চাকরি দুর্নীতি নিয়ে। মমতা ব্যানার্জি 44টা ক্যাবিনেটের দপ্তর, 44টাতেই দুর্নীতি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারা প্রমাণিত। কিন্তু করাপশনের এগেইনস্টে জিরো টলারেন্সের একটা মৌখিক কথা বলতেন তৃণমূলের মুখপাত্ররা বিভিন্ন চ্যানেলে, এবং সরকার বলতেন, সেগুলো যে ভ্রান্ত, বদমাশি, মিথ্যাচার, তা তো প্রমাণিত। একটা সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি মণিময়। সুপ্রিম কোর্ট বারবার বলেছে আপনারা ওএমআর বের করুন। ওএমআর জানার অধিকার ইনফরমেশন অ্যাক্ট নয়, ভারতবর্ষের সংসদীয় মানুষের রাইটস। সেখানে তারা বের করেনি, কারণ ডাল মে কালা নয়, কিন্তু ডালটা আলু, পটল, ঝিঙের মতো বিক্রি হয়েছে, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে। এবং ওএমআর গুলি যদি সঠিক সময় বেরোতো মণিময়, 26,000 ছেলে মেয়েদের, আমার ঘরের ছেলে, ভাই, বোন, যারা অনেকেই যোগ্য, তাদের চাকরিটা হয়তো যেত না। শিক্ষা ব্যবস্থায় এক ভয়ানক ক্রাইসিস তৈরি হতো না মণিময়। একটা সরকার তার দুর্নীতিগ্রস্ত লোকেদের মুখ বাঁচাতে, সরকারকে বাঁচাতে, সরকারের স্বচ্ছ ভাবধারাগুলোকে বাঁচাতে, তারা রীতিমতো 26,000 ছেলে মেয়ে, যোগ্য ছেলে মেয়ে, তাদের মধ্যে একটা বড় অংশ, তাদেরকে করলো, বলির পাঠা করলো। আমরা তোমার চ্যানেলে বারবার বলি, একাধিকবার। এখন তুমি খেয়াল করো, যখন লোয়ার আদালতে, নিম্ন আদালতে তৎকালীন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সভ্য অজিত বাবু, তিনি যখন সরকারকে একটা প্রপোজাল দিয়েছিল, আপাতত সিবিআই তদন্তে উঠে এসেছে এই কয়জনের নাম ট্যাম্পারিং হয়েছে, আপনি এদেরকে বাঁচিয়ে প্যানেলে ভবিষ্যতে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না, এদের কেরিয়ারটা নষ্ট হবে না। এই সরকার বলেনি, ডিভিশন বেঞ্চে হেরেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে হেরেছে, আবার রিঅ্যাপ্লাই করেছে। এমনকি সুপ্রিম কোর্ট যখন বলেছে এদেরকে বাদ দিতে হবে, এদের পরীক্ষায় বসতে পারবে না যারা টেন্টেড, এই সরকার ঘুরপথে এদেরকে আবার পরীক্ষায় বসিয়েছে। আবার সুপ্রিম কোর্টের অর্ডারকে এরা ভায়োলেট করেছে মণিময়। একটা রাষ্ট্র সংবিধান মেনে, একটা রাষ্ট্র সংবিধানের শপথ নিয়ে একটা রাজ্য সরকার একটা এই দেশের সর্বোচ্চ আদালতকে মানে না, কোনো আদালতকে মানে না, এর চাইতে বড় অপমান, লজ্জাজনক কোনো সরকার হতে এটাই তো পারে? প্রশ্ন ঝন্টুদা আমার কাছে। আমি কাজীদার কাছে আসি, আমি তারপরে দুজন প্যানেলিস্টের কাছে ডেফিনেটলি আসবো। তৃণমূল, বিজেপি দুজনই খুব স্বাভাবিকভাবে এই জায়গায় বলবেন, তবে কাজীদার কাছেই আবার ঠিক এই জায়গায় কোন অদৃশ্য সেই হাত, আজকে কি সেই হাতের খোলাসা করতে পারলেন কাজীদা, যার জন্য আজকে এত কিছুর পরেও সেই ওয়েবার বেরোচ্ছিল না? হাতটির নাম জনাদেশ। জনাদেশ। কারণ ভোট তো হয়নি, এটা হয়েছে জনতা ভার্সেস মমতার দাঙ্গা হয়েছে একটা। সেই দাঙ্গায় জনতা জয়লাভ করেছে, জনতা জয়লাভ করে কাঠগোড়া তুলে দিয়েছে। কিন্তু ওই শিক্ষা দীক্ষার যে কঙ্কালসার করেছিল, এই যে মানে আপনি বলছেন অদৃশ্য হাতের নাম মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, কেউ না, উনি প্রথম, উনি সব, মানে আপনি ওই 294টা না কিছু গল্প ছিল না, উনি করেছেন। হ্যাঁ, অ্যারেস্ট হলে উনি হবে। আমি বলেছি এই জনাদেশ দিয়ে এই ভোটে বিজেপি জিতে কিচ্ছু লাভ নেই, যতক্ষণ না ওই
সেই যে জল্লাদদের শায়েস্তা করবে বলে চিৎকার করছিল না গতকালকে রবীন্দ্র জয়ন্তীতে, সবাইকে দাঁড়িয়ে হাততালি দিতে বলছিলেন মাননীয়া, একজন ভাইপোর জন্য ভাইরা বাদ, ভাইরা ত্যায্য ভাই, আর ভাইপোরা বুকে আয়। আমি কেমন ভাইপো, এইটা ফাইলটা খুলতে বলছি, এই ভাইপোটা কেমন ভাইপো, সেই ভাইপোর জন্য, সেই ভাইপোই হচ্ছে মূল জিনিস, মূল কাহিনী। এই সমস্ত এই যে ফাইলটাই লুকোনো আছে, এই যে ওএমআরসিটা খোলা হয়নি, এর জন্য যে লুকায়িত টাকা, লুকায়িত অর্থ, সেটা ওখানে আছে। একটু আগে জন্তু বলছিল না গলায় রক্ত তোলা, 1000 টকশো করে যেতেন আপনাদের এখানে আছে। আমি শুধু বলতে চাই যেটা কি হয়েছে অ্যাকচুয়ালি, এটা হয়েছে চুরি করেছি বনাম চুরি ধরেছি। চুরি করেছি দীর্ঘদিন, খুব দ্রুত চুরি ধরেছে। আচ্ছা শুভেন্দুবাবু, কি এমন জাদু আপনাদের আছে, ও 1 ঘন্টার মধ্যে শুরু হয়ে গেল ধরাটা? এই তো শপথ হয়েছে, যেটা জন্টু বলার চেষ্টা করছে। আর একটা যে দুর্নীতি চেপে দিয়েছি, এবার এই দুর্নীতি খুলে দিয়েছি। এই চেপে দেওয়া, খুলে দেওয়া, চুরি করা, চুরি ধরে দেওয়া, আর কিচ্ছু না। ওই আমার সিটটা লুকানো হয়েছিল, ওটা চুরির একটা প্রমাণপত্র ধরা গিয়েছে। কিন্তু অজস্র মানুষের কান্না, হাহাকার, অজস্র মায়েদের হাহাকার। আজকে তো মাতৃ দিবস না, তাদের সন্তানরা কেঁদেছিল, তরুণ সন্তান, হ্যাঁ, আর কন্যা পুত্ররা কেঁদেছিল হাউ হাউ করে, আত্মহত্যাও করেছিল। কত জনের হাহাকার, আর্তনাদ, অভিশাপ, বৃদ্ধ হয়েছে কালকে, এই বৃদ্ধ হয়েছে কয়েকদিন আগে। গোটা রাজ্যুরই পাপার তাই মতে। আমি তো কতবার চ্যানেলে বলেছি, দিদি এখনো ভেবে নিন আপনারা, আমরা পারলে আপনাদের সত্য কথা বলি। যারা আপনাকে রামকৃষ্ণ দেব বলেছে, যারা আপনাকে মা শারদা বলেছে, যারা আপনাকে রানী রাসমণি বলেছে, যারা আপনাকে আল্লাহ বলেছে, ওটা বলেই ওয়াস্তুবিকে পিক করে হেসেছিল। আপনি বুঝতে পারেনি, আমরা জানতাম। দেখুন মানুষ কিরকম পাপাত্তা বলে আওয়াজ করছে। মাননীয়া, আপনার ঘরের সামনে দিয়ে পথচারিতা যাচ্ছে, ঘরের সামনে দিয়ে ব্যারিকেড উঠে গেছে, পথচারিতা যাচ্ছে, আপনার ছোট্ট ভাইপো একটাই শব্দ, চোর 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 চোর। মানে আর পাশেই পাম এভিনিউ, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মারা গেছেন। এখনো লোকেরা তাকায়, মাথা নিচু করে সম্ভ্রম দিয়ে, মর্যাদা দিয়ে যায়। তফাৎ ছিল, আছে। ঠিকই বড় প্রশ্ন। তাহলে মানে ভাস্করদা, এটা তো প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিকভাবে, এতদিন কেন তাহলে প্রকাশ হলো না ওএমআরসি? এতদিন ধরে প্রকাশ হলো না, এটা ওএমআরসির প্রকাশ মানে কারা দোষী সেটা সাব্যস্ত হয়ে গেছে। আপনারা বলতে বলতে কোনো সময় দেখছি কোথাকার প্রশ্ন কোথায় চলে যাচ্ছে। ওএমআরসিট এটার একটা অংশ, সেটা প্রকাশ করতে এতদিন প্রকাশ হচ্ছিল না কেন? আমার এটা সেটা তো আপনি এত তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত। আপনি সেটা জানেন না হয়তো, কাকে কন্টেম্প্ট অফ কোর্ট বলে। কন্টেম্প্ট অফ কোর্ট তো হয়নি। সুতরাং এখানে কেন হচ্ছিল না এই তদন্তের বিষয়ে সিবিআই এটা নিয়ে বলতে পারবে। দেখুন, একটা জিনিস হচ্ছে তদন্ত হয়েছে এবং আগামী দিনে আরও তদন্ত হবে। বিজেপির সময় তো সব তদন্তই হবে, এবং সব তদন্ত যেটা হচ্ছিল না তৃণমূলের সময়, যেমন আমরা নিশ্চিতভাবে ওই যে চন্দ্রনাথ রথ, তার তো ফাঁসির, মানে তার যে আততায়ী তাকে গুলি করেছেন, তাকে আমরা পেতে চাই, নিশ্চিত তার ফাঁসি চাইবো। তারপরে যেমন মনে করুন ওই যে অভয়ার যে বিষয়টা হয়েছিল না, সিবিআই তদন্ত করেছিল, বলতে ভালো, আমি কি আপনার কি বলতে দেবেন, নাহলে চলে যাবো যদি বলার মাঝখানে আটকান। যদি আমি একটা কথা বলছি আপনাকে, বাবু চলে গেছে, তখন আপনি হিরণময় নীরবতা পালন করছেন। আপনাদের জানি আপনাদের একটা পেছনে গেরুয়া না রাখলে অসুবিধা হয়, কিন্তু অন্তত বলার ক্ষেত্রে বলতে দেবেন, নাহলে বলতেই তো দিচ্ছি। তাহলে আপনি 26,000 প্রশ্ন করে 26,000 চাকরির প্রশ্নটায় 26,000 চাকরিটা কি বাতিল হয়েছে ওএমআরসি রিলিজ হয়নি বলে? এটা আপনার ওএমআরসিটগুলো তো তাহলে 26,000 চাকরি, তাহলে আপনি 26,000 চাকরিটা প্রশ্ন করছেন নাকি ওএমআর প্রশ্ন করছেন? ডেফিনেটলি তো তার সঙ্গে এটাই জড়িত। কে বলেছে আপনার এটা? কার সাথে কি জড়িত? তার কার সঙ্গে আপনি বলুন। তাহলে 26,000 চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করলো এই কারণে ওএমআর সিট পেল না, তাই কেন? আরে আপনি ওএমআর সিটগুলো প্রকাশ পাচ্ছিল না কেন? ওএমআর সিট প্রকাশের সঙ্গে চাকরি চলে যাওয়ার সম্পর্কটা ছিল কি? ছিল না, না ছিল না। ওএমআর সিটটা কি? তাহলে আপনি যখন জানেন, তাহলে সুপ্রিম কোর্ট এত বড় ক্ষমতাসীন যে সুপ্রিম কোর্ট, দেখুন আপনি যদি আমাকে সম্পূর্ণটা বলতে দিন, আপনার মানে কি মানে বলবো, যাই হোক, ব্যাপার হলো যে তার মানে সুপ্রিম কোর্ট বললো অর্ডারে যে আমরা ওএমআর সিট পেলাম না, সেই জন্য চাকরিগুলো বাতিল করলাম, এরকম ছিল অর্ডারটা। দেখুন আমার বলতে দিন, এখানে বিজেপি আছেন, আপনিও আছেন বিজেপি, সব বলবেন।
এখন বিষয় হলো যে আমরা চাইবো নিশ্চিতভাবে যে অভয়ার যে বিচার, যে ওই ফাইলগুলো যারা হাফিজ করে দিয়েছে তদন্তের জিনিসপত্র, তাদের শাস্তি হবে, তাদের খুঁজে বার করা হবে, তাদের শাস্তি হবে। হ্যাঁ, যারা তথ্য বা এইসব জিনিসপত্র বিভিন্ন সব সরিয়ে দিয়েছে বা তার জন্য আর কি অভয়ার বিচারের যে আটকে আছে সেই ফাইলগুলো বলেছেন মুখ্যমন্ত্রী যে ওগুলো প্রকাশ করা হবে। তো এইগুলো করলে যদি একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, এই দুটো যদি পৌঁছতে, এই দুটো আরো অনেক আছে, মানে যদি এগুলোর ফলে যদি আমরা পৌঁছতে পারি, দোষী সাব্যস্ত করতে পারি, তাহলেই তো আমাদের এই ফাইলের কিছু দেখাচ্ছেন আমাদেরকে একটু। আমি আগে বলে নি, তারপরে আপনি সারাদিন ধরে দেখবেন এটা কি বিষয়টা, উনি কি দেখছেন ওখান থেকে আমি কাগজ দেখবো না? না দেখুন, না আরে এই কি, আমিও তাহলে যেখানে দেখাচ্ছি আপনি দেখুন, আপনি শুনবেন না, আমিও কাগজ দেখাচ্ছি আপনাকে। তাহলে 26,000 চাকরি যাওয়ার অর্ডারটা দেখা, সেটা আগে দেখা। ঠিক আছে, তাহলে চাকরি যাওয়ার অর্ডারে দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন, আমার ফোনে আমি দেখতে পাচ্ছি, আপনারা দূরে আছেন দেখতে পাবেন না। আবার গেরুয়া রংটাও পড়ে আছেন, সেটার কারণেও দেখতে পাবেন, সেটা অনেক ব্যাপার। আমি যে প্রশ্নগুলো উত্তর দিতে পারলেন না, ওএমআর শিট প্রকাশিত হয়নি বলে 26,000 চাকরি গেছে, ভোটের পর ভোট পরবর্তী মারা গেছে, তাদের যখন ফাইল খুলবে সেটা বিচার একবার শুনি। সুতরাং আপনারা 21-এর ভোট পরবর্তী হিংসায় যারা মারা গেছে, যাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদের ফাইল আগামী সভায় খুলবে। আপনারা চাইছেন সে ফাইলটা দ্রুত খুলুক, সেটা চাইবেন না, আমি বললাম সেটা বলতেই পারবেন না। আপনি আজকে যেটা নিয়ে প্রশ্ন শুরু করেছেন, যে ওই ওএমআর শিটটা বেরোয়নি বলে 26,000 চাকরি গেছে, এই ভুলটা সংশোধন করে দেন। আপনি ভুল সংশোধন করে দিয়েছেন, চলুন আমার ভুলটা সংশোধন করতে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ জন্টুদা বলুন। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি চুরির মামলাটায়, শুধু সুপ্রিম কোর্ট, আমি লোয়ার ডিভিশন হাই ডিভিশন নয়, এইখানে আমার কাছে 173টা পেজ আছে। আর্টিকেল 64 এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান, তাতে স্পষ্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল পশ্চিমবঙ্গ সরকারকে মেধা তালিকা বের করুন এবং ওএমআর দিন। এই সরকার মেধা তালিকা এবং ওএমআর কিছু বলেছে নেই। সিদ্ধার্থ বাবু প্রেস কনফারেন্স করে বলেছেন কিচ্ছু এভিডেন্স নেই। মেয়র ইমেজ যেটা নয়ডা থেকে সুপ্রিম কোর্ট সিবিআই বের করে এনেছিল, ইন্ডিয়ান এভিডেন্স এই সরকার এইটাই বলতে যাচ্ছিল, সেটা তো সিবিআই এর কাছে আছে। চুরি করেছে ধরা পড়েছে, কোন চোরটাকে, এখন চোর চুরি করে ধরা পড়ার পর চোরের মায়ের বড় গলা শুনেছি আমরা। এবার আপনি যদি বড় গলায় বলেন, বলতেই পারেন, কিন্তু পেছনের চোর সেই স্ক্যামটা লেগে যাচ্ছে। চোরের শাস্তি হবে হবে হবে, আগামী সভায় তো হবে, বেরোক বেরোক, সব কিছু বেরোবে। সুপ্রিম কোর্টের অর্ডার, এআই চশমা পরে আছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ একদম। চলুন আমি চার্লসদার কাছে আসবো, তার আগে একটা দ্রুত বিরতি নেব। এআই এর যুগে অনেক কিছু বেরিয়ে গিয়েছে, কিন্তু আপনার চশমার নাম্বার ডেফিনেটলি ঠিক করতে হবে। একটা দ্রুত বিরতি নিচ্ছি, চার্লসদার কাছে আসবো। আমার ভদ্রতা আছে এখনো, তাই জন্য আমরা বিরোধী পরিসরে এই মুহূর্তে তৃণমূল রয়েছে, তাও আপনাকে প্রথমে বলার চান্স দিলাম, আপনি আমাকে ডিরেক্ট গেরুয়া বলছেন। চলুন, এটা আপনাদের রক্তে মিশে গিয়েছে, বুঝেছি। ভয় আছে, চোর চুরি করেছে, ধরা পড়ে গেছে। একটা দ্রুত বিরতির পর সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে। কতগুলো চোর লাইন ধরে ধরা পড়ে জেলে ঢোকায় বলবেন, এক বছর আমাকে এই চ্যালেঞ্জ রাখবেন। ওকে চল, বাস হয়ে গেছে, ওটা ধরা পড়বে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমরা যখন ভোট যুদ্ধে নেমেছিলাম, তখন আমরা প্রথমেই বলেছিলাম যে লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে মানুষ মমতাকে এবারে প্রাক্তন করবে, এটাই হয়েছে। এবারে আমি আসছি অন্য প্রসঙ্গে। আসলে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, যেটা কাজী মাসুম আক্তার বলছে, ঠিকই বলেছেন। তার মধ্যে না ঢুকে আমি একটা অন্য দিকে আছি। দেখুন, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ শিক্ষায় ছিল 1 নম্বরে। তখন বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে আমরা নেমে এসেছি 18 থেকে 19 নম্বরে। এরপরে চলে আসুন আমি রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দ্য ইকোনমিক্স নামের ম্যাগাজিন পড়েন, যেটা লন্ডন থেকে বেরোয়। এটা পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন। এই ম্যাগাজিনের যে লেটেস্ট ইস্যু, তাতেই আপনি বলছেন ওএমআর শিট এবং শিক্ষা দুর্নীতি কী লিখছে ওরা, শুনে নিন। তাতেও লিখছে, নো ওয়ান শুড মোর্ন দ্য এক্সিট অফ মমতা ব্যানার্জি রিজেক্টেড বাই ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল। কেউ দুঃখ করবেন না যে মমতা ব্যানার্জিকে ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল রিজেক্ট করে, প্রত্যাখ্যান করেছে। ওয়েস্ট বেঙ্গলটা কি 4th মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া। তারপরে বলছে, ফর 15 ইয়ার্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আপনার ওএমআর সিটি, ফর 15 ইয়ার্স she presided over
ফেলিওর অ্যান্ড স্ক্যাম। উনি দুর্নীতি এবং ফেলিওর তার উপর আমি শেষ করি নারদটা আছে কথা না, আপনি মাঝখানে কথা নারদটা আছে এর মধ্যে মাঝখানে কথা বলবেন, নারদটা আছে মাঝখানে কথা বলবেন না, এর মধ্যে নারদটা আছে দাদু, দাদু, শুনেন না, নারদটা আছে এর মধ্যে, তাহলে আপনার অডিও ডাউন করতে হবে। নারদটা দিয়ে না বলতে হবে ফর 15 years he presided over, আমার কথা না দাদা, দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কথা বলছি। বলেন সেটা ঠিক আছে। For নারদা 15 আছে years, জিজ্ঞেস করলাম। he presided over failures and scams. Though the economy booms nationally, for 100 million people in Mamata state, it stagnates. এই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির সরকার, যা নিয়ে পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলছে। আমি গত 38 বছর ধরে দ্য ইকোনমিস্ট পড়ছি। বিশ্বাস করুন, আমি ইকোনমিক্সের মতো কাগজকে বা ম্যাগাজিনকে কোনোদিন পাবলিকেশন কোনোদিন দেখিনি যে ইন্ডিয়ার কোনো পলিটিশিয়ান নিয়ে এত রুটলেস কমেন্ট করেছে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আমি জানি না আমার তৃণমূলের বন্ধু যিনি এখানে আছেন তিনি কি করে সাপোর্ট করবেন এই ব্যাপারটা কি জানেন তো? এই ব্যাপারটা হচ্ছে স্ক্যামগুলো বলছে, এক মিনিট, এর মধ্যে কি নারদা স্ক্যামটা আছে? এই একটা সহজ প্রশ্ন। এর মধ্যে উনি যেমন জানেন না, আপনি তো জানেন। এই যে ওএমআর ব্যাপারটা হয়েছে না, এটা যেটা হয়েছে যে ওই একটা কথা আছে না যে গর্তের মধ্যে যদি আপনি অ্যাসিড ঢালেন কিলবিল করে সব বেরিয়ে আসে। এই গতকাল আমরা শপথ নিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন, একদিনও ওনার বয়স হয়নি মুখ্যমন্ত্রী, দেখুন কি অবস্থা। ঠিক, আপনি আর একটা মাস ওয়েট করুন। আর আমাদের যে সংকল্পপত্র যেটা অমিত শাহ প্রকাশ করেছিলেন, তিনি বলেছেন এখানে গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলা অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। একদম তাই, খুব খুব গুরুত্বপূর্ণ এই জায়গা। আচ্ছা, আমি একটুখানি চ্যাটিংটা দেখাই, মানে এই যে কিছুক্ষণ আগে ভাস্করদা বলছিলেন, ভাস্করদা বলছেন দিচ্ছি, আমিও দিচ্ছি। যাই হোক, আমি প্রথম বক্তব্যটা আনি রিজু দত্তের। আজকে তৃণমূলের যারা তাবড় মুখপাত্ররা ছিলেন, মুখপাত্র ছিলেন না, প্যানেলিস্ট ছিলেন। মুখপাত্র কুণাল ঘোষ, ঠিক আছে, সুসূত্রে নেবেন, উনি প্যানেলিস্ট। ঠিক আছে, আপনি আমাদের কি মুখপাত্র না সমর্থক? না, আমি সমর্থক। ওকে, কিন্তু উনি মুখপাত্র ছিলেন না, উনি প্যানেলিস্ট ছিলেন। মুখপাত্র ঠিক আছে, বাংলা ভাষায় তো অনেক কিছু মুখপাত্র অনেক ব্যাপার রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনার কথা হচ্ছে মুখপাত্র। স্পোকসপারসন, তৃণমূলের স্পোকসপারসন ছিলেন না রিজু দত্ত, তিনি ছিলেন যে প্যানেল ডিসকাশনে আসবেন এবং তার কথা তাকে বলতে হয়, তিনি বলবেন। তাকে যখন শোকজ করা হলো, কি বলে শোকজ করা হলো আমি জানি না, সেটা হয়তো ভাস্করদা ভালো বলতে পারবেন, সেই জায়গায় তার ডেজিগনেশনটা কি ছিল। যাই হোক, আমি রিজু দত্তের আজকের কথাটা শোনাই, কি বলছেন এই দল নিয়ে, তৃণমূল নিয়ে। कि दीदी और अभिषेक जी को इसका जिम्मेदारी लेना पड़ेगा कि कैसे आप दोनों के रहते हुए एक बाहर की संस्था पूरा एक पार्टी को कैप्चर कर लिया। जब प्रतीक जैन के घर पे रेड हुआ, दीदी दौड़ के गई अपना डेटा लेने के लिए कि मेरा पार्टी का डेटा। आज दीदी के नाम पे सुप्रीम कोर्ट पे ईडी का केस चल रहा है। केस का कुछ इधर उधर हो गया तो दीदी को जेल भी हो सकता है। कैसे पैसा उठाता था आईपैक? पकड़ लीजिए, एक विधानसभा है, वहां पर 4 उम्मीदवार है विधायक का, जिसका कोई चांस नहीं है उससे भी पैसा लो, और जिसका कंफर्म है उसी को मिलेगा, उससे डबल पैसा लो। तो सबका मिला के तो आ गया। और आईपैक को तो आप चैलेंज नहीं कर सकेंगे, वही तो पार्टी चला रहा है। समझ रहे हैं? ऐसे तरीके से दीदी को अंधेरे में रख के, पता नहीं अभिषेक दा को क्यों ये पता नहीं चला, ये पार्टी को खत्म कर दिया। তো পার্টি কি করে খতম হয়ে গেল সেটা বলছিলেন তিনি। আচ্ছা, এবার আমি একটুখানি শোনাই, এটা আমি একটুখানি দেখাতে বলবো পোস্ট স্ক্রিনে যে চ্যাটিংটা চলেছে তৃণমূলের উত্তর কলকাতার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে বেনজির সংঘাত চলেছে। এই দেখুন সেই বেনজির সংঘাতের ছবি, যেখানে কাউন্সিলরকে কুত্তা বলে অপমান করছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কার্যত সেই জায়গাতেই বক্তব্যটা এসছে, যিনি আবার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিষয় হচ্ছে গিয়ে মাথায় টেনশন গেলে পরে আমি কি বলছি, কিভাবে বলছি, সেটা কোন জায়গায় যেতে পারে, সেটা অ্যাটলিস্ট এখানে প্রকাশ্যে আসছে। কোহিনুর মজুমদার তিনি আবার বলেছেন আমি ক্ষমা চাইতে পারবো না, যা বলেছি বলেছি, বেশ করেছি। টিএমসিকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধস্নেহ। লাগাতার এরকম একের পর এক বক্তব্য, আমি আর দেখাচ্ছি না, শোনাচ্ছি না। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মনিরুল ইসলাম আমি শোনালাম না, রবীন্দ্রনাথ আমি শোনালাম না, কারণ এগুলো শোনানো মানে সময় নষ্ট হয়ে যাবে। শুনেছেন প্রত্যেক। তারপরে আর কি বাকি থাকে?
তৃণমূল দলটার অন্তরের কি অবস্থা সেটার বোঝাতে বাকি থাকে? কেন আজকে এই প্রসঙ্গ বা কেন এই পরিস্থিতি ভাস্করদা ভালো বলতে পারবেন। আমি একটা এই জায়গা থেকে এই প্রশ্নটাকে ভাস্করদার কাছে রাখি। ভাস্করদা, কেন এই অবস্থা, কেন এই অবস্থা চলছে তৃণমূলের অন্তর? কিসের কি অবস্থা চলছে? মানে দলটার মধ্যে এই মুহূর্তে এই অবস্থা কেন? দলটার মধ্যে কি অবস্থা? পাচ্ছেন? পরাজিত হয়েছেন এটার জন্য বলছেন? দলটা হয়েছেন মানে এই ছবিগুলো যে দেখালাম, যে প্রশ্নটা করছি, বুঝতে পারছেন? একজন প্রশ্ন করছে, কে তিনি? কে? আমি বলছি আপনি যাকে দেখাবেন তো আপনি যাকে দেখাবেন তার সম্পর্কে তো আপনি জানবেন। তাই তো বললাম আমি। কে তিনি? সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম বললাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, না আপনি একটা একটা করে বলুন, সবগুলো একসঙ্গে বলে তার উত্তর সব আপনার মাথায় ঢুকছে না, দাদা অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে ঢুকছে না আপনার মতন সমস্যা হচ্ছে, আপনার মতন মানে লোক যদি যেখানে বসে আছেন আপনার মাথায় সব ঢুকেছে। দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলেছেন, তার সঙ্গে তৃণমূল দলের কি মানে আপনি কি বলতে চাইছেন ঠিক আমি বুঝতে পারছি না। আপনি অতিরিক্ত অধ্যাবেশী, আর কে আরেকজন যার কথা বললেন তিনি একজন প্যানেলিস্ট কিছু একটা বলেছেন, তাদের কি মানে আপনি তাদের কি প্রমাণ করতে চাইছেন? মানে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কি এসে নাকি দলের অন্দরে যা হচ্ছে হয়ে যাক। দলের অন্দরে এটা দলের অন্দরে কোথায় কে উনি একটা কিছু বলেছেন, আচ্ছা ওনার কিছু একটা অভিযোগ করেছেন। কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকেও চেনেন না বোধহয়? আরে চেনার কি আছে, মানে তিনি যা বলছেন সেটাও বোধহয় মাথায় দলের মধ্যে নাকি এর কোনো ব্যাপার না। তারা বক্তব্য রাখছে তাদের কথা তারা বলছে, তার সঙ্গে তৃণমূল দলের এটা কি মানে আপনার কি বলতে চাইছে? তৃণমূল দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? না দলের সম্পর্কে সম্পর্ক আমি বলছি, দল সম্পর্কে তারা কিছু বক্তব্য রাখছেন যেটা এই তারা হেরে যাওয়া বা টিকিট না পাওয়া অনেক কিছু জায়গা থেকে তৃণমূল শোকস করছে কেন? আরে বলছে তারা কি বলছে? যা বলছে আপনি আসলে আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আরে আমি সম্পূর্ণভাবে বললাম শোকস করছে, আবার অল ইন্ডিয়া করেছে না, সাসপেন্ড করেছে। আপনি জানেন না এই জন্য কাকে সাসপেন্ড বলে, কাকে শোকস করে আপনি জানেন? রিজিওনাল পার্টি অল ইন্ডিয়া সাসপেন্ড শোকস জানেন না? আমি জানি না। তাহলে সাসপেন্ড করেছে আপনি আমি কিছুই জানি না, আপনি তো জানেন। আরে তাহলে আপনি শোকস বলছেন কেন? আরে তো শোকস করেছে তৃণমূল, তো বলবো না শোকস না, সাসপেন্ড করেছে। অল ইন্ডিয়া বলবেন না, অল ইন্ডিয়া বলবেন না, রিজিওনাল পার্টি বলুন যে কিসের জন্য সাসপেন্ড করলো ভাস্কর? অল ইন্ডিয়া তারা যা বক্তব্য দেন সাসপেন্সের চিঠিটা দেখুন। হ্যাঁ দেখেছি, বুঝতে পারবেন, দেখেছি। এই কারণটা দেখেই বুঝতে পারবেন কি কারণ? সেটার জন্য কারণটা লেখা আছে, আপনি পড়তে পারেন। আমরা জানি না কিছু, আপনি জানেন সব। ওটা আপনি দেখে নেবেন। তিনি যা বক্তব্য রেখেছেন কি বক্তব্য? সেই বক্তব্য না তাহলে তো আপনাকে দেখতে হবে। আমি কি আপনাকে তো ওনার শুনতে হবে না, আমি আপনি পড়ে তো দেব নাকি? জানেন পুরোটা। আপনি সর্বজ্ঞানী মহাজন। আমি জ্ঞানী কই? আপনি বলছেন আপনি সর্বজ্ঞানী। সাসপেন্ড হয়েছেন। এটা দলের বিষয় কি বলতে চাইছেন আপনি? দলের বিষয় কি হয়ে গেল? একই কথা। এটা একই কথা। আপনার মানে আপনি কি বলছেন বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেস আপনাকে যেটা জিজ্ঞেস করলাম আপনি তো জানেন না। হ্যাঁ। এই যে বললেন যে বিভিন্ন দুর্নীতির কথা, হ্যাঁ দুর্নীতির জড়িত তৃণমূল, বলুন। মধ্যে নারদা আছে, নারদার আছে, লিস্টে আছে তৃণমূলের দুর্নীতিতে। আমি দুর্নীতি তৃণমূলের সময় দুর্নীতি, হ্যাঁ, তাতে সেই কি? সময় নারদার ব্যাপারটা আছে। তৃণমূল যখন দুর্নীতি করেছে নারদা ছিল কিনা? তৃণমূল দুর্নীতি করেছে কি দুর্নীতি করে আমি নারদাটা কি আছে দুর্নীতি কিসে আছে বলুন? তাহলে সেই কোথায় আছে? নারদার দুর্নীতির মধ্যে তো মুখ্যমন্ত্রী আছে কি নেই? কে কোন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে সেটা তো আপনি জানেন না। আপনার আরে আপনি একটুখানি মনে হয় বলছেন না, এখন আপনি কি মুখ্যমন্ত্রী সুস্থ বলছেন। আছেন? আমি তো সুস্থ, আপনি কি বলতে চাইছেন? এখন মুখ্যমন্ত্রী এখন যিনি বাংলার সেটা বলতে মুখ্যমন্ত্রী হবে তো। তিনি কি আছেন? আমি তো আপনাদের আরে সেই আছে সময়ের মুখ্যমন্ত্রীর কথা বলছি। হ্যাঁ, জানি আমি, আপনি একটু বেশি আপনি বলতে পারবেন না। প্রমোশন হবে। আর বাকিদের আমি বললাম যে নারদার দুর্নীতির মধ্যে হ্যাঁ। কি বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন? হ্যাঁ আছেন তো? আছেন। সে নিয়ে একটু আলোচনা হোক। তাহলে আলোচনা হোক। তাহলে এটা মানছে আর কেউ নেই? যে পশ্চিমবঙ্গের এমন একজন মুখ্যমন্ত্রী দুর্নীতি প্রমাণিত হয়ে গিয়েছে। আবার আমি তো এই দেখুন, তাহলে আর ও বলতে আচ্ছা পারবেন চোর না। প্রমাণিত, আপনি যেমন চোর আর প্রমাণিত, বলতে পারবেন না। আপনি যেমন চোর প্রমাণিত নন, আর এই জায়গায় তাও আসতে পারবেন না। বলছেন চোর। যতটা আসছি একটা বিরতি নিয়ে আসছি আমি। আচ্ছা আপনার অসুবিধা হয়ে গেছে। আমার অসুবিধা হয়নি দাদা। অসুবিধা হচ্ছে। আমি ফিরা যেটা বলতে থাকেন কি চাইছিলাম, করে থাকলেন? পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ফিরা তাদের থাকেন কি করে বিরুদ্ধে থাকলেন? বিধানচন্দ্র রায় থেকে ফিরা থাকেন কি করে থাকলেন? বলুন প্রশ্নের উত্তর আপনি দিন। তো আমি ফিরা থাকেন কি করে পারবেন থাকলেন? না, আপনি অনেক করে বললে পারবেন মদন না। মিত্র কি করে আপনার থাকলেন? প্রমোশন অবদানই তো বিজেপিতে কানেক্ট আরে মশাই কি বলছেন? শুনুন, বিধান রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবধি কোন মুখ্যমন্ত্রী বাংলার তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই, এক্সেপ্ট বর্তমান মুখ্যমন্ত্রী। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। রাস্তায় মাতালরা বলছে এরকম কথা, আপনি তাদের মধ্যে নিশ্চয়ই পড়েন না। রাস্তায় কিছু মাতালরা ঘুরে ঘুরে যাচ্ছে, তারা এই ধরনের কথা বলছে। আপনি একজন প্যানেলে বসে মদ বন্ধ হয়ে গেলে কিন্তু আর মাতলামো করতে পারবেন না। সেটা বন্ধ হলে আপনারা মানে আপনি যেভাবে বলছেন আর কি, আমি তাই বলছি। কিন্তু এইটা এরা বিরতি নিচ্ছে, এরা বিরতির পর ফিরছি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। আসছি। ফিরলাম বিরতির পর, সময় সংক্ষিপ্ত, এক এক করে শুরু করবো। একেবারে আগে কাজীদাকে আসি আমি, তারপরে ঝন্টুদা অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আসছি আমি। কাজীদা বলুন কি বলতে চাইছেন আপনি, বলুন। না বিষয় হচ্ছে ছোট ছোট করে দলের ভেতরে এই যে কথাবার্তা করে যে হচ্ছে, উনি বলছিলেন
ও আর কে, এ কে হয়, ও কে হয়। দিদি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন আগামী 5 প্রজন্মের নেতা আমি তৈরি করে দিয়েছি। হ্যাঁ, রিজুকে তৈরি করে দিয়েছে, সুপ্রিয়কে তৈরি করে দিয়েছে, তারপরে ওই কি নাম, ওই একটা মহিলার নাম আর কি, মুসলিম মহিলাদের নাম ওর কি নাম, কি মজুমদার, মুসলিম মহিলাদের নাম ওটা হয় কইনুর, কইনুর মুসলিম মহিলাদের নাম হয় কইনুর। নাম বলেনি, নাম বলেনি। না না কইনুর, না, না, নাম বলেননি দিদি, আপনি বলে দিলেন। না না আমি বলছি তো, কইনুর যেটা বলেছে, এরা সব বিরাট আগামী প্রজন্মের সব নেতা। এটা প্রথম ধাপে গেছে, দ্বিতীয় ধাপে উনি যাবেন কি জানি না, কারা কারা যাবে মানে আমি কোনো নেতা নই, আপনি কোনো নেতার কথা বলছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি কোথায় থাকবেন সেটা ঠিক আর একজন নেতা আছে, বিরাট নেতা কিন্তু, বিরাট নেতা, দিদির একেবারে কাছে। আচ্ছা, এত তাড়াতাড়ি পাল্টি খেতে হবে? তিনি কি বলছেন? তিনি কে? বব্বি দা, ববি হাকিমের সুযোগ্যা কন্যা, যিনি কদিন আগে মক্কায় গেলেন, হজ করলেন, প্রিয় দর্শনী। উনি বলছেন মমতা ধৃতরাষ্ট্র আর অভিষেক দুর্যোধন। মমতা কি? ধৃতরাষ্ট্র, অভিষেক দুর্যোধন, এইগুলো খোঁজা মদকে মাতলামি করছে বলে কথা বলছিলেন। দুর্যোধন, তাহলে উনি সব ছিল, কোরআনে ছিল চিনিস? তোর বাবা কোরআন পড়িয়ে সব সনাতনীদেরকে কোরআনের দাওয়াত দিয়ে ইসলাম এলো বলেছে, কোরআনে জিনিস চিনিস? কেন মহাভারত এলি? দিদা হিন্দু বলে মহাভারত কেন এলো? এটা তো মহাভারতের কথা। চিনিস মক্কায় কেন চেতনায় গেলি? চেতনা পুজো হতো আর মক্কায় গিয়েছিলিস? এই পাগলামিটা ও শুরু করে দিদি, ভালো করেছে। মক্কায় যেতে পারে না, যেতে পারে তখন বাবা, বাবার বাবা, আর চেতনায় যেতে পারে প্রশ্ন করছেন আপনারা। তখন বাবার মা। আমি জানি আপনারা মক্কায় যাওয়া প্রশ্ন করবেন, মসজিদে যাওয়া প্রশ্ন করবেন, সবাইকে হনুমান মন্দিরে যেতে হবে, সবাইকে হনুমান মন্দিরে যেতে হবে, আমি এইরকম নিদান দেবেন। আচ্ছা, অভিষেক দুর্যোধন এটা ক্লিয়ার করতে হবে, তুই বলো। উনি তো নেত্রী, তাহলে কি পাল্টি হয়নি? না এখনো। আচ্ছা আচ্ছা, সব্যসাচী কোথায় গিয়ে টক 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 করে খবরটা দরজা বন্ধ ঢুকতে দেবো, আমি জানি না, দরজা বন্ধ ঢুকতে দেবো না, আমি খিন দিয়ে রেখেছি, ঢুকতে দেবো না। ভাই তালিকাতে কে কে আছে বলে দেবো? বলুন কে অভিষেক নিজে আছে, অভিষেক নিজে আছে। এরপরে বলুন মমতা ব্যানার্জি আছে। হ্যাঁ, মমতা যাচ্ছে তো তালিকা তিহার জেল। আরে মমতা ব্যানার্জি অভিষেক তিহার জেল যাবে না কেন বলুন? আরে সাসপেন্স থাকে, এটা কি আপনি বিচার করবেন? দাদা ভাই আমরা কোনো জনগণের আদালতে, জনগণের আদালতে, দেশের আদালতের বিচার জনগণ বলে দিয়েছে চোর। এটা বাংলাদেশ নাকি? জনগণ চোর বলছে তো ভাস্কর দা, আপনাকে বলতে হবে তাহলে পরে। জনগণের যদি আভাসটা বুঝতে পারে, জনগণ বলেছে, জনগণ রাস্তায় চোর বলেছে। কি বলেছে? আরে আপনি বলছেন জনগণ মাতলামি করছে নাকি মদ খেয়ে বলছে? আপনি তো বললেন জনগণের রায়কে আপনি বলছেন এভাবে। আপনি কয়টা মাথা চলুন, ঠিক আছে ঠিক আছে, চার্লসদার কাছে আসবো। চার্লসদা, আমি আসছি। আপনাকে বললাম যে ঝন্টুদা মানানি মামলা চার্লসদার কাছে আসবো, তার আগে ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা বলুন। না মনে হয় আমি দূর থেকে বসে আছি ভাই, একদম একদম বলতে দাও। দেখো, আমি সারাদিন চেষ্টা করেছি, তো এই প্রথম তোমাকে ধন্যবাদ যে আমি একটা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা ভেবে কপিল শর্মার শোয়ে ঢুকে পড়েছি। ধন্যবাদ তোমাকে, কারণ আমি অন্তত একটু রিলাইজ হলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে দেখো, তৃণমূলের সাথে এদের কোনো নাকি সম্পর্ক নেই, অথচ আচ্ছা একটু কানেক্ট করি আপনাকে আরো একবার, আপনার কানেকশনটা সমস্যা করছে, আমি আরো একবার একটু কানেক্ট করে নিই আপনাকে ভালো করে, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। চার্লসদার, হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি কানেক্ট করছি, চার্লসদার কাছে আসছি। ঝন্টুদা আসছি আপনার কাছে, দ্রুত কানেকশনটা ঠিক করে। চার্লসদা, প্রথমে আমি বলি যে এই যে একটু আগে আপনারা দেখালেন রিজু দত্তের যে আইপ্যাক নিয়ে উনি বলছেন যে আইপ্যাক কিভাবে টাকা তুলে, একদম এই আইপ্যাককে বাঁচাতে মমতা ব্যানার্জি ছুটে গেল, একদম ঠিক আছে, আমাদের প্রতীকজনের বাড়িতে। আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলছে যে টোটাল গণতন্ত্র প্রশ্নের মুখে মমতা ব্যানার্জি সুপ্রিম চর খেয়েছিলেন। তিনি বলেছেন যে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বলছেন যে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন মুখ্যমন্ত্রী এভাবে ইডির তদন্তকে বিঘ্নিত করতে পারে। সুপ্রিম কোর্ট বলছে গণতন্ত্র বিপন্ন। একদম কে করেছেন? মমতা ব্যানার্জি বলছে। আজকে আমি জানি না আপনি কি করে এইরকম একজন মুখ্যমন্ত্রীকে ফাইল খুলবে সাপোর্ট করছে। কার কাছে আছে সেই ফাইল? এরপরে আসি দাঁড়া, কার কাছে আছে আপনি বলুন না। এরপরে আসি, আপনার হ্যাঁ ডেফিনেটলি প্রশ্ন আছে, আমরা ফাইল একদম এই প্রশ্ন আমি রাখবো, আপনার এই প্রশ্ন রাখবো। ঘটিয়েছে কে?
অভিষেক কাকে বরাদ্দ করার জন্য আমি জিজ্ঞেস করছি অভয়ার ফাইল কি বেরোবে? আমি আবার প্রশ্ন করলে পরে আপনি আবার আমাকে ধমক চমক করবেন, আমি বুঝতে পারছি, কিন্তু তা তো চলবে না। অভয়ার ফাইল আপনি একটা কথা বলুন আবারও, আপনার সরকারের আমলে একটা সরকারি হাসপাতালে এত কিছু ঘটে গেল, আপনার সরকার কিছু করলো? কি করে সরকার 4 দিনের মাথায় ঘটলো কি করে সেই প্রশ্নের জবাব দিতে পেরেছে? কি করে মানে আপনি 4 দিনের মাথায় সিবিআই এনকোয়ারি করেছে দেশের সর্বোচ্চ। কে চেয়েছিল সিবিআই এনকোয়ারি? আপনি যদি প্রতিটা কথায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এনকোয়ারি চেয়েছিলেন। আরে কি- পুলিশ যদি করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে পরে আমি সিবিআই দিয়ে দেবো, বলেননি? 4 দিনের মাথায় বলেননি? আপনি তো জানেন তাহলে না আপনার পুলিশ ব্যর্থ ছিল সেই সময়, প্রমাণ করুন। কোনো এমন কিছু বলুন যে হ্যাঁ। কে বলেছে পুলিশ ব্যর্থ ছিল? তা মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এনকোয়ারি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেন্টিং 5 কোটি টাকা দিয়ে কে আপনি কিনেছিল? প্রশ্নগুলো করেন এবং উত্তর নেন না। আমি কিন্তু তো উত্তর প্রশ্ন নিচ্ছি, করবেন না। আপনি তো বলবেন আপনি না। বলুন যে মমতা আমি আবার বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করি, আমি আপনাকে আবার আপনি প্রশ্ন উত্তর করছি, দেবেন। আপনি প্রশ্ন শুনবেন। আপনার মাথায় যদি আপনার মাথায় যদি প্রশ্ন মস্তিষ্কে শুনুন আগে। বিকৃত করে দেন, আপনি শুনুন। আমি বুঝেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে ভারতবর্ষের কোন জায়গাতে 4 দিনের মধ্যে সিবিআই এনকোয়ারি হয়? এটা ইম্পর্টেন্ট। দাঁড়ান, কেন important এটা নয়? সেটা important। বোঝার ক্ষমতা আপনার নেই। আমার দরকার নেই আপনি ক্ষমতা। বলুন যে আপনি সেই জনগণকে CBI বলুন। ফাইলগুলো কেন জনগণকে বলুন। বেরোয়নি? বলছেন যে যে CBI ফাইল বেরোবে। আপনার সরকারি হাসপাতালের ভেতরে একটা মেয়ের এরকম হয়ে গেল, তা মালা পরাবো কি? একজন মুখ্যমন্ত্রী আপনারা ধর্ষককে বলছেন- মালা পরিয়েছেন? Please, একজন মুখ্যমন্ত্রী আমরা কি বলছেন- ধর্ষককে মালা পরিয়েছি? আপনি কাকে মালা পরাবেন? তাহলে আপনার আপনারা ব্যাপার। পড়াবেন, আপনারা আপনি পড়ান। প্রশ্ন শুনবার এবং আপনি বলার বিজেপির ক্ষমতা আপনি রাখবেন না। সঞ্চালক, বিজেপির আমি বুঝে গেলাম। সঞ্চালক, আপনি মালা আরে পরান। আমি তো প্রশ্ন ধর্ষণ করলে হয়েছে, নিজেই বলবেন আপনি। ধর্ষণ খুব হয়েছে, স্বাভাবিক। ধর্ষণ হয়েছে। আচ্ছা, খুব তারপরে গর্বের বিষয়, ধর্ষণ হয়েছে এটা। এটা যারা কলকাতা পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছিল সিবিআই এনকোয়ারিতে, সেই ব্যক্তি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার প্রশ্ন হচ্ছে যে ফাইলের কথা শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন, সেই ফাইলগুলো কি বেরোবে? এবং যারা বলেছিল যে এভিডেন্স এদিক ওদিক করে দিয়েছে, তারা কি অ্যারেস্ট হবে? হবে না কেন? শুভেন্দু অধিকারী কি বলছেন আমি শুনিয়ে দিই। হ্যাঁ। শুভেন্দু অধিকারীর বক্তব্য বলুন। শুনুন। শুভেন্দু অধিকারী কি বলেছেন? এটা ইম্পর্টেন্ট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমি বলবো হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে। সব আইনি পথে হবে। ওরা যা করেছে আপনারা করবেন না। আমি বলছি রিওপেন বলছিলেন ভাস্করদা, রিওপেন হবে বলে দিয়েছেন তিনি। তার মানে এই যে ফাইলটা, এই ফাইলটা সম্পূর্ণভাবে সিবিআই তদন্ত করেছে। সিবিআই এর দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার বেস্ট পসিবল অফিসার যারা, তারা তদন্ত করেছেন, সীমা পাহুজা সহ। প্রশ্ন হচ্ছে যে সিবিআই এর তদন্তের ফাইল আবার রিওপেন করবে, এটা আমি মানেটা বুঝতে পারলাম না গেল এক। আর যদি এটা রিওপেন করা হয়, তাহলে এটা কি আমরা আশা করব নিশ্চিতভাবে যে সেই লোকগুলো অ্যারেস্ট হবে যাদের কথা এতদিন ধরে বলেছেন, যারা নাকি ওই এভিডেন্স ট্যাম্পার করেছেন বা ইত্যাদি ইত্যাদি, তারাও কি গ্রেপ্তার হবে? তাহলে আমরা এটার জন্য অপেক্ষা করব। এবং ওই আরেকজন যে দেখলাম, উনার একজন সহকারী, তিনি যে গুলিবিদ্ধ হলেন, মারা গেলেন, তারও তদন্তের ফলে আমরা সে দোষীকে ধরা পড়বেন, এটাও আমরা আশা করব। এটা তো বলতে পারি। একদম। এই কথাটাই তো বলছি। তাহলে এই ফাইলটা তাহলে এতদিন ধরে চাপা ছিল কেন? কার কাছে ছিল? সিবিআই ফাইল কে চেপে রেখেছিল যেটা উনি বার করবেন বলছেন? আমি জানি না সিবিআই ফাইল কি রাজ্য সরকার আটকে রেখেছিল? তাহলে সিবিআই ফাইল চাপা ছিল কার নির্দেশে? যদি উনি বলেন যে ওই ফাইলটা আবার করবেন। ঠিক আছে, চলো। বাবা বললেন অনেক কিছু। আর একটা বিষয় কি তোলা যাবে? হ্যাঁ, কেন তুলবেন না? এই অন্য একটা বিরতি বিষয়। নিতে হবে, তার আগে অন্য আমাকে বিষয়। বিরতির পর না, না, এটা বলতে না, না, definitely একটা আসবো। বিষয় কি তোলা যাবে? একদম একদম দাদুদা, তুলতে পারবেন আপনি। আমি আপনার কাছে আসবো। আর দ্রুত বিরতির পর ফিরে এলাম বিরতির পর সংক্ষিপ্ত, কারণ জনতা কি বলছে পরে শোনাবো। শান্তিকুঞ্জ বাসতে শান্তিনিকেতন অবশ্যই দেখাবো। ঝন্টুদার কাছে আসি একটুখানি। ঝন্টুদা বলুন এবার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি ঝন্টুদা, বলুন। ভোট চলাকালীন অভয়া কাণ্ডে মাননীয় হাইকোর্ট কি জাজমেন্টটা দিয়েছিল, তাদের পরিষ্কার ছিল, প্রয়োজনে তদন্তটা পুনরায় করা হবে। কারণ হাইকোর্টের মাননীয় জাজদ্বয়ের মনে হয়েছে যে অভয়ার হত্যাকাণ্ড একজনের দ্বারা সম্পন্ন হয়নি। এই শব্দটা গত মাসে ভোট চলাকালীন মামলাটার যে লাস্ট যে শুনানিটা ছিল, আগামী শুনানিটা হচ্ছে, আর যদি চাও আমি কাছে পিঠে থাকলে আজকে অফলাইনে প্রোগ্রামটা আজকে আরো জমাটিয়া হতো। তবে তোমাকে ধন্যবাদ যে সারাদিন সিরিয়াস আলোচনা করতে করতে আজকে আদার ইয়েতে নেবে না। তোমার কল্যাণে আমি একটা কপিল শর্মার স্বর্ণায় ঢুকে পড়েছি, কপিল শর্মার টক ইয়েতে এন্টারটেইনমেন্ট শো।
হ্যাঁ, কালকে নাকি মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, জড়িয়ে ধরেছিলেন। আমি ঘুরে আছি, তারপর থেকে শুনে আপনি যাচ্ছি। entertain করবেন না, রবীন্দ্র আপনি entertain করবেন না। শুনেন দূরাভাস থেকে রয়েছেন, শুনেন। কপিল শর্মার শোতে এরকমই হয়। কপিল শর্মা মনোময়, please, মনোময়, হ্যাঁ। একটা সরকার জনগণের ম্যান্ডেটে জিতে এসে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারা চালিত হয়েছে, সারা পৃথিবীতে উদাহরণ পাবে না। এই তৃণমূলের 15 বছরের সরকারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট না বললে একটা পাতাও নড়েনি, একটা পাতা নেই। তারা এত বড় বড় কথা বলে চ্যানেলে বসে বসে। যাই হোক, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে আবেগে জড়িয়ে ধরার মধ্যে দিয়ে আপনার কি আচ্ছা, প্রমাণিত হয়? মণিময়, ইডির মামলায় আইপ্যাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু হয়েছে 320 বিএনএসএ। ভাবো, ভারতবর্ষের ইতিহাসে এক উদাহরণ একজন সরকারি কালকে যাকে আপনি জড়িয়ে ডাকাতির মামলা ধরেছিলেন, রুজু করেছে মাননীয় সুপ্রিম কোর্ট। এমনই মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে মুখ লুকিয়ে পালানোর কথা, জনগণের কাছে ক্ষমা চান, যাকে জড়িয়ে ক্ষমা চান, ক্ষমা চান। ঠিক আছে ভাস্করদা, ভয় তো পাননি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, সাধারণ মানুষ সামনে গিয়েছিলেন, ভয়ে দূরে সরে গিয়েছিলেন। না, সেটা আমি জানি না। জড়িয়ে ধরেছেন তো ভালো, ভয় না, না, পাননি। উনি ভয় জড়িয়ে পাবেন ধরার কেন? পরে আবেগে বেশি বলছেন আর কি। তৃণমূল সরকারের আমলে ভয় পেতেন হয়তো মানুষ। ঠিক আছে, ছবিটা স্পষ্ট। আরে চার্জ দা, বলুন পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ নেই। গতকাল জড়িয়ে ধরেছিলেন তো আপনার ওখানে। চোরের মায়ের বড় গলা। জড়িয়ে ধরার এটাই পরে বলছেন তো? আপনার মধ্যে একটু বেশি অতিরিক্ত বেহায়া, আবেগ বেশি। বুঝেছেন? ঠিক আছে। একটাই কথা, বেহায়া আপনারা। হ্যাঁ, জানি তো। কালকে ওই রবীন্দ্র ভারতীতে সুযোগ পেয়ে জড়িয়ে ধরেছিলেন যাকে, ওই জড়িয়ে ধরার মধ্যে দিয়ে আপনার বেরোছিলেন। আপনি কি জড়িয়ে ধরেছিলেন? ভাস্করদা, কি হয়েছে তাতে? জড়িয়ে ধরেছেন একজন সিএম, জড়িয়ে ধরেন একজন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তাতে? আরে ব্যাপার হলো যে আবেগে জড়িয়ে ধরেছিলেন, আনন্দে জড়িয়ে ধরেছিলেন, এবং জেনে রাখুন এই মুখ্যমন্ত্রী হচ্ছে যে একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিধান রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দুর্নীতি। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে ফেলে দিলেন সবাই। Yes. বেশ, 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 বেশ। না, এখন আর এই শব্দের চয়ন হয় না এখন। চার্লস দা, বলুন, বলুন। আসছি। চার্লস দা, প্লিজ। দেখুন, আমি প্রথমেই বলি যে আমাদের সঙ্গে তৃণমূলের একটা বেসিক তফাৎ আছে। একদম। সেটা হচ্ছে যে আমরা কাজ করতে এসেছি। পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার হয়েছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রাণভরে আশীর্বাদ করেছেন। তো আমাদের এখন কাজ করতে হবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ওয়ার্ক মোর টক লেস, কথা কম কাজ বেশি। তাই আমাদের প্রথম মনে রাখতে হবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার জওয়াহরলাল নেহরুর ক্যাবিনেটে, ওনার যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নিয়ে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত করতে হবে। আপনাদের বলে রাখি, এই যে আপনারা দেখছেন CLW, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, DVC, এই ধরনের যে দেখছেন, এগুলো কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করে গেছেন। ওনার মূল উদ্দেশ্য ছিল এমন শিল্প হোক যেখানে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হোক। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আমাদের রোডম্যাপ আছে। মোদিজি ইতিমধ্যেই বলে গেছেন যে PM CM একসাথে উন্নয়ন হবে দিনে রাতে। আমাদের বাড়তি তর্কে গিয়ে লাভ নেই। কে চুরি করেছে না করেছে তার জন্য পুলিশ আছে। স্টুডিওতে বসে আমাদের মনে হয় বাংলার মানুষের কাছে বিজেপির মুখপাত্র হিসেবে আমার একটাই কাজ, আমরা এখানে এসেছি একটা কারণেই, যে সমাজের শেষ প্রান্তে যে মানুষটি বসে আছে, যে সমাজের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি শোষিত, নিপীড়িত, তার কাছে সেবা পৌঁছে দেওয়া। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এসেছে। আমরা এখানে আপনাদের সেবা করতে এসেছি, আপনারা আমাদের সেবার সুযোগ দিন। ঠিক, আমরা খুব স্বাভাবিকভাবে চলুন আমি ভাস্করদার কাছে আসি, কারণ ভাস্করদা খুব দ্রুততার সহিত বেরিয়ে যাবেন বলছেন, অনুষ্ঠান থেকে একটু তারা রয়েছেন তার। তো ভাস্করদার কাছে শেষ প্রশ্নের জায়গাটাই রাখি আমি, কারণ এই দুর্নীতি আর এই মুহূর্তে একটা সরকার, যে সরকার বলছেন যে দুর্নীতি যা হয়েছে সেগুলো খুব স্বাভাবিকভাবেই আগামী সময় রিওপেন হবে। তো রিওপেনের জায়গায় দাঁড়িয়ে ভাস্করদা অনেকগুলো প্রশ্ন তো রেখেছেন। যদি যে কোনো দুর্নীতি আমরা আজকেও জানতে পারিনি, আজও জানতে পারিনি, ওই 50 কোটি টাকা যেটা পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে পাওয়া গিয়েছিল, সেই টাকা দেখে সেই টাকাটি কার এখনো অবধি আমরা জানতে পারি। দাঁড়ান, আপনি অন্যদিকে যাবেন না। এবারে আমরা এখনো জানতে পারিনি এই দুর্নীতিগুলোর সঙ্গে কারা জড়িত ছিল, তাদের কনভিকশন হয়নি। এবং আমি তো চাই পারলেন না এখন, দাঁড়ান বলছি, এগুলোর প্রত্যেকটা তদন্ত করেছে
সিবিআই আর কতদিন লাগবে? এবং এই সিবিআই এর তদন্তের উপর নিশ্চয়ই মমতা ব্যানার্জি 5 কোটি টাকা দিয়ে যে পেন্টিং কিনলো সারদা কর্তা, ওটা টাকাটা কোথায় গেল? মারাত্মক প্রশ্ন করে এই ফেলেছেন। 5 কোটি টাকার যে পেন্টিং, আমরা কিন্তু এটাও মমতা দেখতে চাই ব্যানার্জি? যে সেই ব্যক্তি আচ্ছা। যার জন্য এই বিজেপি বলেছে যে ট্যাম্পারিং করেছে এভিডেন্স, হরিশ চ্যাটার্জিতে 35টা যে প্রপার্টি, আচ্ছা আমার একটা সিম্পল প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে একটা বাড়ির ভেতরে এত কিছু থাকতে পারে আলিশান সেই বাড়ির টাকা, সেটা কিভাবে জোগাড় হলো? আরে কার সেটাই তো তদন্ত করে জানবে না। সেখানকার মানুষ কি বলছেন জানেন? ওই তৃণমূল শুনুন না, সেখানকার মানুষ কি বলছেন এর শুনিয়ে দিই। আমি আমাদের অনুষ্ঠানটা শেষ করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাধারণ মানুষের বক্তব্য শোনা, একটুখানি সংক্ষিপ্ত বক্তব্য শোনা। খোলাখুলি যাতায়াত করা যায়। একদম যাতায়াত বন্ধ হয়ে গেছিল। যাতায়াত বলতে কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। লোকের বাড়ি, এই তো বাড়ি টাড়িতে ঢোকবার কোনো সম্ভব ছিল না, অসুবিধা হতো। সেই সব দিক থেকে মনে হয় যে ঠিকই হয়েছে। দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম, সুন্দর যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি, সেরকমই যাচ্ছি। সামনে কিরকম ছবি থাকতো এতদিন? আরে বাড়ির সামনে বললাম না, একটা বড় ধরনের ভগবান থাকতো। উনি তো নিজেকে ভগবান মনে করতেন, ঠিক আছে, উনিই অনির্বল। ভগবান বিচার করে দিল, ভগবানের সামনে থাকলেই। আর ওই পাপ করে ভগবানকে ফুল দাও, মিষ্টি দাও, কিছুই হবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। কে বলছেন না? জনগণ বলছেন, সাধারণ মানুষ এখানে যারা থাকেন। আর আজকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে এরকমের কোনো রকম বক্তব্য আমরা পাইনি, যা ওপেন মানুষজন যাতায়াত করছেন। এটাই হয়তো পার্থক্য হতে চলেছে, আগামী সময় আরও পার্থক্য স্পষ্ট হবে। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, ভাস্করদা, চার্লসদা, কাজীদা এবং ঝন্টুদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী সময় স্পষ্ট হবে অনেক কিছু। দেখতে থাকুন।